ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি আফরিন আনোয়ার। চলতি 2024 সাল যেন একেবারেই ভালো কাটছে না দেশের পর্যটন খাতের। বছরের শুরুতে জাতীয় নির্বাচন পরবর্তী উত্তপ্ত পরিস্থিতি, এরপর দীর্ঘমেয়াদী তাপপ্রবাহ, এমনকি 2 ঈদ উৎসবেও সময়টা কেটেছে মন্দার মুখে এই খাত। তার উপর জুলাই ও আগস্ট জুড়ে ছাত্র জনতার আন্দোলন সংগ্রাম এবং পরবর্তীতে দেশের পূর্বাঞ্চলীয় এলাকায় ভয়াবহ বন্যায় আরও বিপর্যয় নেমে এসেছে এই খাতটিতে। জনপ্রিয় বিনোদন কেন্দ্রগুলো ফাঁকা বললেই চলে। নেই ভ্রমণ পিপাসুদের কোলাহল, এতে হুমকির মুখে পড়েছে এই খাতকে ঘিরে অন্তত 16 ধরনের পরিষেবা দেয়া লোকজনের জীবিকা। এই খাতের ব্যবসায়ী এবং সেবাদানকারীরা বলছেন ভ্রমণের জন্য প্রয়োজন স্থিতিশীল পরিবেশ। আমাদের আজকের আলোচনার বিষয় পাহাড়ে পর্যটনের সুদিন ফিরল কি। আলোচনা করতে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ট্যুরিজম অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট এবং ট্যুর গ্রুপ বিডির ম্যানেজিং ডিরেক্টর ইমরানুল আলম এবং সেই সাথে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন পাটা বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান। আমি আমাদের আজকের তালিকাতে আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং আপনাদের কাছে আসলে জানার যে জায়গাটা সেটা হচ্ছে গিয়ে পর্যটন খাত কেমন আছে জুলাই আগস্টের পরে এবং এই পুরো 2024-এ। আমি শুরুতেই একটু কথা বলবো, আমাদের সাথে যুক্ত আছেন ইমরানুল আলম, আপনার সাথে একটু জানতে চাচ্ছি যে একটা বড় ধরনের নিষেধাজ্ঞা গেল, একটা বড় ধরনের পরিবর্তন আসলো, তারপর কেমন আছে পর্যটন খাত? ধন্যবাদ। আসলে পর্যটন খাত বাংলাদেশের একটা সম্ভাবনাময় সেক্টর হিসেবে আমরা জানি। তো এই সম্ভাবনার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে স্মুথনেস। একটা বিজনেস চলছে, তার যে একটা স্মুথ পরিবেশ থাকবে সেটার জন্য মানুষ প্রস্তুত হয়, ঘুরতে যায়। তো সেই যে একটা স্মুথ পরিবেশটা এখন এই মুহূর্তে কিন্তু নেই। যেই কারণে পাহাড়ে যে পর্যটনের মাঝখানে একটা মানে আমরা বলতে পারি যে খারাপ দশা গেল আর কি, খারাপ সময় গেল। আন্দোলনের সময়টা থেকে শুরু করে এখন পর্যন্ত স্টিল নাও ওই পরিস্থিতি থেকে আমরা কিন্তু উতরাতে পারিনি। যদিও গত 5 তারিখ হচ্ছে পাহাড়ে পর্যটন সাজেকে খুলে দিয়েছে, বান্দরবনেও কিছু জায়গায় খুলেছে, কিছু জায়গায় খোলেনি। তো ওভারঅল যে আসলে একটা বাণিজ্যিক পরিবেশ যদি আপনি চিন্তা করেন বা অর্থনৈতিক পরিবেশ, সেখানে কিন্তু স্টেবিলিটি এখনো আসেনি। মানুষ এখনো কিন্তু গণমাধ্যম, আপনাদের গণমাধ্যমের একটা কল্যাণী হচ্ছে আসলে মানুষ জানতে পেরেছে যে ওই স্পটগুলো বন্ধ হয়েছে, কিন্তু এখন যখন এই স্পটগুলো খুলে দেওয়া হয়েছে সেইভাবে প্রচারটা হয়তো বা আমরা গণমাধ্যম বা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে পাইনি, যেটা হচ্ছে বন্ধ হওয়ার সময় পাই। তো এটা একটা কারণ হতে পারে যে মানুষের কাছে এখন ঠিকভাবে পৌঁছায়নি যে আমরা আদৌ আসলে খুলেছি কিনা জায়গাগুলো। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাজেকের অনেক জায়গায় দেখাচ্ছেন, কিন্তু সাজেক কিন্তু সম্পূর্ণরূপে এখন ওপেন আছে, মানুষজন যাওয়া আসা করতে পারছে, কিন্তু সেটার ফ্লো একদমই কম। এখন সেই লেভেলের যে ফ্লোটা ছিল বা নভেম্বর মাস, অক্টোবর মাসে যে ফ্লো থাকার কথা সেটা এখন আমরা পাচ্ছি না। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আমার আরো একটি প্রশ্ন নিয়ে চলে যাব তৌফিক রহমান আপনার কাছে। পুরো জুলাই আগস্ট জুড়ে এবং যেই নিষেধাজ্ঞার সময়টা ছিল পার্বত্য এলাকাগুলোতে বা পাহাড়ে, কি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে পুরো পর্যটন খাত? যদি সেটা আমি ধরি যে দেশের বাইরে থেকে যারা আমাদের ইন্টারন্যাশনাল ফরেনাররা আসছেন, তারা বাংলাদেশের পর্যটক হিসেবে যারা আসছেন, সেই জায়গাটাও আসলে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হচ্ছে আপনাদের? ক্ষতি হয়েছে সেটা আমি কি বলতে পারবো না এই কারণে যে এটার কোনো সঠিক পরিসংখ্যান আমাদের কারোর কাছে নেই। আমরা যে কথাগুলি বলি বিচ্ছিন্নভাবে আমাদের অভিজ্ঞতা আলোকে কথা বলি। তবে আমার যেটা ধারণা যে যেটা একটু আগে ইমরান বলছিল যে মনে হচ্ছে যে পাহাড়ে পর্যটন দুয়ার বোধহয় খুললো, কিন্তু আপনাকে একটা ছোট্ট একটা অভিজ্ঞতা বলি। এই 14 তারিখে আমাদের এক বন্ধু, তার প্রায় 13-14 জন পর্যটক নিয়ে রাঙামাটি যাওয়ার কথা ছিল, এবং যথাসময়ে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরেও তাকে এই রাঙ্গামাটিতে বিদেশি পর্যটক নিয়ে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হয়নি। প্রকারান্তরে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে আমরা তো আসলে 1 বছর আগেই এই মানে প্রোগ্রামগুলি আমাদের ফিক্স হয়ে যায়। পর্যটকরা যারা এসছে তাদের সাথে আমাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়েছে। পর্যটকরা ভাবছে যে আমরা ইচ্ছাকৃতভাবে কাজটা করছি এবং আমরা হয়তো ফাঁকি দিচ্ছি, কিন্তু যে প্রশাসন থেকে আসলে যথাযোগ্য যে পারমিশন দেওয়ার কথা সেটা না দেওয়াতে আসলে যাওয়া যাচ্ছে না। ফলে আপনি যে দ্বিতীয় প্রশ্নটা করেছেন যে কি পরিমাণ বিদেশিরা আসছে না, আমি বলি যে সেপ্টেম্বর থেকে মূলত আমাদের পর্যটন মৌসুম শুরু হয়,
যেটি মার্চ কিংবা এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত থাকে, বিশেষত বিদেশি পর্যটকরা যারা আসে। আপনার জ্ঞাতার্থে আমি বলি, আমাদের যারা আমরা একটু বিদেশি পর্যটক নিয়ে কাজ করি তাদের প্রায় 70 থেকে 80% যে সমস্ত বুকিং ছিল সেই বুকিং ক্যান্সেল হয়ে গেছে। সুতরাং আমি যদি এমন ভাবে বোঝাই যে ধরেন আমরা যদি সবাই মিলে 50,000 টুরিস্ট হ্যান্ডেল করি, তার যদি 70 থেকে 80% ক্যান্সেল হয়ে যায়, তার মানে হচ্ছে প্রায় 40,000-এর মতো ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, যদি 1 লাখ পর্যটক আসে তাহলে ধরে নেওয়া যায় যে 70 থেকে 80,000 পর্যটক আসলে আসছে না। এবং এর পেছনে যে যৌক্তিকতা, আমি জাস্ট 4 দিন আগে একটা বিদেশি পর্যটন মেলা, লন্ডনে একটা বিদেশি পর্যটন মেলায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাথে অংশগ্রহণ করে আসলাম, এবং সেখানে অন্তত পক্ষে 20 থেকে 25 জন ট্যুর অপারেটর আমার সাথে কথাবার্তা বলার পরে শেষ প্রশ্নটা ছিল যে এই মুহূর্তে বাংলাদেশ যাওয়া সেফ কিনা, সিকিউর কিনা। এটা হচ্ছে সর্বশেষ প্রশ্ন। মানে সমস্ত কিছু কথাবার্তা বলার পরে শেষ প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশ যাওয়া ঠিক হবে কিনা, বা যেতে পারবো কিনা, বা সেফ কিনা। তো এখন যেটা হয়েছে যে আমরা বাংলাদেশে যারা বাস করি, আমরা আসলে বাংলাদেশকে একভাবে দেখি, আর দেশের বাইরে যারা বাস করে তারা বাংলাদেশকে অন্যভাবে দেখে, এবং তাদের মূল সোর্সই হচ্ছে এই গণমাধ্যম, আপনাদের মতো গণমাধ্যম বা গুগল কিংবা উইকিপিডিয়া, এগুলি। সেই বিবেচনায় কিন্তু বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশ এখনো ট্রাস্টেড ডেস্টিনেশন হয়ে উঠতে পারেনি। আমি শব্দটা ইউজ করলাম ইচ্ছা করে, ট্রাস্টেড মানে আস্থাশীল একটা ডেস্টিনেশন বাংলাদেশ এখনো হয়ে উঠতে পারেনি। কিন্তু আমি কথাবার্তা শুনে বুঝেছি যে তাদের প্রচন্ড আগ্রহ আছে বাংলাদেশের ব্যাপারে, এবং এটার কারণটা হচ্ছে যে বাংলাদেশ একটা ইউজুয়ালি নিউ ডেস্টিনেশন। অনেকেই হয়তো ভারত, নেপাল, ভুটান এসব জায়গায় বহুবার গেছে, বাংলাদেশে তারা আসতে চায়। সুতরাং শুধুমাত্র একটি পরিকল্পিত একটি পজিটিভ ইমেজ এবং ব্র্যান্ডিং এবং পজিশনিং এর কারণে এই এখন প্রচন্ড একেবারে সিজন থাকা সত্ত্বেও বিদেশি পর্যটকদের আমরা পাঠাতে পারছি না। তৌফিক রহমান, আমি হয়তো আপনার ব্যাখ্যাটা ধরতে পেরেছি। এই মুহূর্তে আমি একটু চলে যাব ই ট্যুরিজম অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট এবং ট্যুর গ্রুপ বিডির ম্যানেজিং ডিরেক্টর ইমরানুল আলম আপনার কাছে। তৌফিক ভাই যেটি বলছিলেন যে এখনো পর্যন্ত বিদেশিরা আস্থার জায়গাটা ফিরিয়ে আনতে পারছে না বাংলাদেশের পর্যটন খাতকে ঘিরে, সেই সাথে দেশীয় পর্যটক যারা আছেন তাদেরও আপনি বলছেন যে সংখ্যা কম। এই সমাধানগুলোর জন্য প্রশাসন বা সরকারের পক্ষ থেকে আপনারা কোনো ধরনের সহায়তা বা কোনো ধরনের সাপোর্ট পেয়েছেন কিনা? মূলত আসলে এই যে সমস্যাটা, এটা আজকের বা 3 মাসের 6 মাসের সমস্যা না। এই সমস্যাটা বাংলাদেশে লম্বা সময়ের। এর একটা মূল কারণ হচ্ছে যে বাংলাদেশকে কখনোই কেন যেন যে গভর্নমেন্টই আসছেন, যারা হচ্ছে নীতি নির্ধারক হচ্ছেন, তারা ট্যুরিজম নিয়ে যে বাংলাদেশকে আগানো যাবে সেই ন্যূনতম চিন্তাটা এখন পর্যন্ত করেনি কেউ। এটা একটা মূল কারণ যে আমরা আসলে এই জায়গাটাতে আস্থার জায়গা, যেটা আমাদের তৌফিক ভাই বললেন, যে আস্থার জায়গাটা অর্জন করতে পারিনি। কারণ ফরেনাররা যখন একটা দেশে ঘুরতে যায়, আমরা যখন নেপাল নিয়ে সার্চ করি বা আপনার ইন্দোনেশিয়া নিয়ে সার্চ করি বা মালদ্বীপ যাওয়ার জন্য চিন্তা করি, তখন দেখবেন যে গভর্নমেন্ট লেভেল থেকে অনেক সেট আপ করে দেওয়া আছে। গুগলে বা আপনি ওয়েবসাইটে ঢুকেন, দেখবেন যে অনেক তথ্য দেওয়া আছে। তাদেরকে টুরিস্টদেরকে হচ্ছে এনকারেজ করার মতো অনেক অপশন আছে। বাংলাদেশে কিন্তু সেই জিনিসটা একদমই অল্প পরিমাণ, আমি নাই বলছি না, যেটা আছে এটা আসলে খুবই যৎসামান্য, যেটাকে আসলে টাকা বলে না। তো যেই কারণে গভর্নমেন্ট লেভেল থেকে কখনোই আমরা সেইভাবে ট্যুরিজম কেন্দ্রিক কোনো প্ল্যান, কোনো এক্সিকিউশন বা যারা কাজ করছে তাদের নিয়ে কোনো সুন্দর পরিকল্পনা, এগুলো আমরা কখনো এইভাবে পাইনি। আমিও প্রায় 10 বছর ধরে এই সেক্টরে আছি, তৌফিক ভাই তো হয়তো 20 বছরের বেশি সময় ধরে আছেন, উনিও হয়তো আমার সাথে একমত প্রকাশ করবেন যে গভর্নমেন্ট লেভেল থেকে আসলে সেই জায়গাটা যদি না থাকে, হ্যাঁ, তো বাইরের দেশের যারা টুরিস্ট তারা কিন্তু আস্থা পাবে না যে এই দেশে ট্যুরিজম নিয়ে সেভাবে কাজ হচ্ছে না। কিছু নির্দিষ্ট মানুষ করছে, মানুষ তো আসলে আমি একটা নির্দিষ্ট মানুষ, কয়জন মানুষকে বাংলাদেশে আনতে পারবো? যখন গভর্নমেন্ট থেকে বাংলাদেশে আনার চিন্তা করবে যে আমি 20 লাখ ফরেনার বাংলাদেশে আনবো, তাহলে হয়তো সেটা 2 লাখ, 4 লাখ, 5 লাখ মানুষ আসতে পারে। গভর্নমেন্ট লেভেল থেকে যখন ইনবাউন্ডের চিন্তাই না করবো, অনেক থেকে যারা আমরা ঘোরাঘুরি করছি তাদের নিয়ে এরকম প্ল্যান না করবে যে আমার বাংলাদেশে গত কয়েক বছরে এখন 5 লাখ টুরিস্ট হচ্ছে ঘোরাঘুরি করছে, এখন হচ্ছে এটা 2 কোটিতে উন্নীত হয়েছে, 2 কোটি মানুষ বাংলাদেশে ঘোরাঘুরি করে। এটাকে সেলিব্রেট না করে কিন্তু আমরা অনেক দেখা যাচ্ছে নিরুৎসাহিত করে দিচ্ছি যে অনেক মানুষ ঘুরছে, জায়গা নষ্ট হয়ে যাচ্ছে। এটাকে হ্যাঁ আরেকটু যদি গোছানো ভাবে করা যেত, যে আমরা টুরিস্টকে আরো উৎসাহিত করবো, আবার টুরিজম স্পট গুলাকে আরেকটু সিকিউর করবো, আরেকটু কিভাবে ক্লিন রাখা যায়, কিভাবে লম্বা সময় এই জায়গাটাকে সার্ভিস দেওয়ার মতো উপযুক্ত করা যায়, সেই জিনিসটা যদি চিন্তা করা হতো গভর্নমেন্ট লেভেল থেকে, আমার মনে হয় যে বাংলাদেশ টুরিজমের জন্য একটা বেশ সমাদৃত দেশ হতো সারা বিশ্বে।
ইমরানুল আলম, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে চলে যাব একটু বিরতিতে যাওয়ার আগে আসলে সংক্ষেপে যদি একটু জানতে চাই যে আসলে পর্যটন খাত সংশ্লিষ্টরা এবং সেই সাথে সরকারের পক্ষ থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং যত্নটা খুব প্রয়োজন এই খাতকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার ক্ষেত্রে। আমরা এই পর্যায়ে টালিখাতার ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের এই আয়োজন থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দিচ্ছি এখনই। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায় আজকের আলোচনার বিষয়ে পাহাড়ে পর্যটনের সুদিন ফিরল কি। আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন ই ট্যুরিজম অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট এবং ট্যুর গ্রুপ বিডির ম্যানেজিং ডিরেক্টর ইমরানুল আলম এবং প্যাসিফিক এশিয়া ট্রাভেলার্স অ্যাসোসিয়েশন পাটা বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমি আবারও একটু ফিরতে চাই ইমরানুল আলম, আপনার কাছে একটু যদি সংক্ষেপে আমাদেরকে বলেন, যেহেতু সেন্ট মার্টিনের পরিবেশগত দিক বিবেচনায় সেখানে পর্যটকদের প্রবেশে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেটা বুঝলাম, কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে গিয়ে যে যারা ওখানে এতদিন ধরে তাদের পর্যটকদের ঘিরে ব্যবসা বাণিজ্য করে আসছিল, তাদের কি কোনো বিকল্প পথ তারা খুঁজে পেয়েছেন কিনা বা কি ভাবছে? ধন্যবাদ। আসলে আপনি যে বিষয়টি নিয়ে প্রশ্ন করছেন, সেন্ট মার্টিন এখন বর্তমানে খুবই সেন্সিটিভ এবং খুবই আলোচনাবহুল একটি জায়গা, যে জায়গা নিয়ে হচ্ছে সরকার একটি সিদ্ধান্ত দিয়েছে, যে সিদ্ধান্তের ফলে হচ্ছে যে সেন্ট মার্টিনে 2 মাসের জন্য শুধুমাত্র পর্যটনটা থাকবে, ডিসেম্বর জানুয়ারি মাসে, এবং সেটা প্রতিদিন গড়ে 2000 মানুষ। তো আলটিমেটলি ওইখানকার যে মানুষজন লোকাল যারা আছেন তারা এবং যারা হচ্ছে ওইটাকে সেন্ট মার্টিনকে ঘিরে হচ্ছে বিজনেস পরিকল্পনা করেছেন বা তারা উদ্যোক্তা হয়েছে সেই জায়গাকে কেন্দ্র করে, তো তাদের জন্য কিন্তু একটা বিশাল ক্রাইসিস মোমেন্ট চলছে এখন। তো যারা সেন্ট মার্টিনের অধিবাসী লোকাল, তাদের জন্যও কিন্তু কোনো প্রকার আসলে যে ইনকাম সোর্স বা আলাদা কোনো প্ল্যান, সেই প্ল্যান এখনো দেওয়া হয়নি সরকারের তরফ থেকে। এবং যারা হচ্ছে ট্যুরিজম নিয়ে কাজ করছে ওই জায়গাকে কেন্দ্র করে, সেন্ট মার্টিনকে কেন্দ্র করে মূলত, তাদের জন্য কিন্তু কোনো রকম কোনো আশ্বাস বা কোনো পরিকল্পনা আমরা পাইনি। তো সেই কারণে হচ্ছে যে সেন্ট মার্টিনে খুবই অস্থির পরিবেশ চলছে। অস্থির বলতে সেটা হচ্ছে যে তারা ব্যক্তিগতভাবে খুবই বা সামষ্টিকভাবে তারা খুবই টেন্স, যে আসলে তাদের নিয়ে কি হচ্ছে। তারা যে সেন্ট মার্টিন তাদের নিজের জায়গা, সেই জায়গাটা নিয়ে এরকম পরিকল্পনা হচ্ছে তাদের সাথে কোনো রকম পরিকল্পনা ছাড়াই, কোনো রকম সিটিং ছাড়াই। তো এখন সেন্ট মার্টিনে আমরা সবসময় বলি যে পরিবেশ অবশ্যই রক্ষা করা প্রথমেই দায়িত্ব, এটা অবশ্যই আমরা এখনো একমত। তবে পরিবেশকে আসলে পাশাপাশি রেখে ট্যুরিজমকে একসাথে চালাইতে হবে। নিশ্চয়ই ইমরান, নিশ্চয়ই আপনার ইয়েটা ব্যাখ্যাটা আমি বুঝতে পেরেছি। একটু চলে যাব, যেহেতু সময় সংকট, তৌফিক রহমান আপনার কাছে। যেহেতু প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন পাটা বাংলাদেশ চ্যাপ্টারের আপনি মহাসচিব, সেই জায়গা থেকে কি মনে হচ্ছে যে সরকার এবং আপনারা যারা এই খাত সংশ্লিষ্টরা আছেন, কোন কোন জায়গায় আসলে ফোকাস করলে আমরা আমাদের এই খাতকে, পর্যটকদের দিয়ে আরো এই খাতকে সমৃদ্ধ করতে পারবো, কি মনে হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে এখানে সরকারের ভূমিকাটা খুব বেশি। এই যে সেন্ট মার্টিনে আপনি কথা বলছেন, সেখানেও সরকারের কথা মানে ভূমিকা বেশি। এবং একটু আগে বোধহয় আপনাদের একটা প্রতিবেদন আমি দেখছিলাম, টাঙ্গুয়ার হাওরকে নিয়ে, সেখানে ময়লা ফেলা হচ্ছে, প্লাস্টিক বোতল এগুলি ফেলা হচ্ছে, এটা নিয়ে পরিবেশ নষ্ট হচ্ছে, এরকম একটা প্রতিবেদন। এখন বিষয়টা হচ্ছে এরকম যে এই ঘটনাটা তো ঘটছে শুধু টাঙ্গুয়ার হাওরে না, বাংলাদেশের সর্বত্র সব জায়গাতেই হয়েছে। আমাদের একটা ন্যাচারাল একটা প্রবণতা হচ্ছে এই সবকিছু ছুড়ে ফেলে দেওয়া। তো এই জায়গাটা তো সরকারের ভূমিকা, মানে এখানে জাহাজের মালিক যারা, জাহাজের কর্মকর্তা কর্মচারী যারা, ইভেন যারা টুরিস্ট যারা, তাদেরকেও তো বোঝাতে হবে না যে ডুজ এন্ড ডোন্টস, এটা করা উচিত, এটা করা উচিত না। এই পরিপ্রেক্ষিতে যদি আমি গিয়ে বলি যে না, টাঙ্গুয়ারে আসলে টুরিস্ট পরিচালনা করা যাবে না, জাহাজ পরিচালনা করা যাবে না, তাহলে তো সলিউশন হলো না। আর বাংলাদেশে যেটা হয়েছে যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড একটি ট্যুরিজম মাস্টার প্ল্যান পরিকল্পনা করেছে ইতিমধ্যে, এটা প্রণয়নের অপেক্ষায় আছে, এটা যে কোনো মুহূর্তে ইমপ্লিমেন্টেশন হবে। আমরা আসলে এটা চাই যে সরকার সুনির্দিষ্টভাবে আমাদেরকে আসলে বলুক যে এই জায়গাটায় এটা করা উচিত, এটা করা উচিত না। এবং এটা হলে যেটা সুবিধা হয় সেটা হলো যে আমরা দেশের মানুষদেরকে বোঝাতে পারি, দেশের পর্যটকদেরকে বোঝাতে পারি, যারা স্টেক হোল্ডার আমাদের মতো যারা কাজ করছেন আমাদেরকেও বোঝাতে পারি, আমাদের স্টাফদেরকেও বোঝাতে পারি, এবং বিদেশি যারা বাংলাদেশে আসতে চায় তাদেরকে বোঝাতে পারি যে সরকারের এই পরিকল্পনা, সরকার তোমাকে এই সুযোগ সুবিধা দিচ্ছে, সুতরাং তুমি সরকারের এই সুযোগ সুবিধা গ্রহণ করে বাংলাদেশে আসো। এটা একটা সার্বিক একটা কর্মযজ্ঞের একটা বিষয়, যেটি সরকার ইতিমধ্যে শুরু করেছে। আমি আশা করি যে নতুন যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আছেন, সেখানে
যারা আছেন ইতিমধ্যে পর্যটন মন্ত্রণালয়ে একজন ভালো মানুষ এসেছেন, আমি মনে করি যে সবাই মিলে আমরা যদি এই কাজটা প্রণয়ন করি। তবে একটা কথা বারবার বলি যে এই জাতীয় কাজগুলি করার সময় আমরা দেখি যে যারা এটা নিয়ে মুখ্য ভূমিকা পালন করে অর্থাৎ আমাদের মতো স্টেক হোল্ডাররা কেন জানি আমাদেরকে বিভিন্ন সময় অবজ্ঞা করা হয় বা আমাদেরকে বাদ রাখা হয়। কিন্তু আমরা যেহেতু শিল্পটা নিয়ে কাজ করি, এই শিল্পটার এসেন্সটা আমরাই আসলে বেশি বুঝি। মানে আমি একেবারে নিজের কথা নিজেই বললাম যে আমাদের চেয়ে বেশি পর্যটন শিল্পের গুরুত্ব, পর্যটন শিল্পের গ্রহণযোগ্যতা, পর্যটন শিল্পের অপারেশন, মার্কেটিং আর কে বোঝে? আর তো কে বোঝার কথা না। যেহেতু আমরা, ইমরান বলছিল 10 বছর কাজ করছে, আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি 31 বছর, 31 ইয়ার্স। তো এই 31 বছরে আমার যে অভিজ্ঞতা কিছুটা হলেও অর্জিত হয়েছে, আমি এবং আমার বন্ধুরা। সুতরাং আমাদের কাছ থেকে যদি আপনি পরামর্শ নেন, আপনারা ভালো পরামর্শ পাবেন, যেটা আলটিমেটলি দেশের উন্নয়নে কাজ করবে। কারণ আমরা ঘুরে ফিরে কিন্তু এই দেশকে ভালোবাসি এবং এই দেশের প্রতিটি জায়গায় যেন কোনো ধরনের অন্যায় অবিচার না হয়, যেটার জন্য এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আমরা কিন্তু সেটার সাথে একমত এবং সেই কাজটাই আমরা অংশগ্রহণ করতে চাই। সুতরাং আমি মনে করি যে সরকারের এখানে একটা বড় ভূমিকা আছে। আর যেহেতু বাংলাদেশে পর্যটনের সম্ভাবনা আছে এবং বিদেশিদের কাছেও বাংলাদেশের একটা সম্ভাবনা আছে, যেটা আমি প্রথমে বলেছিলাম, এটি একটি নতুন ডেস্টিনেশন এবং এখানে অনেক ধরনের বৈচিত্র্যময় প্রোডাক্ট আছে, মানুষ কিন্তু এটা দেখতে চায়। মানুষ বহুবার ভারত ভ্রমণ করেছে, নেপাল, ভুটান, অন্যান্য দেশ গিয়েছে, বাংলাদেশ অনেকেই নিশ্চয়ই তৌফিক রহমান, এবং আমি ধন্যবাদ জানাতে চাইবো ইমরানুল আলম আপনাকেও, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অন্যান্য খাতের মতো এই পর্যটন খাত কিন্তু আরো এগিয়ে যেতে পারে, কিন্তু সেজন্য প্রয়োজন সদিচ্ছা। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতা আজ এ পর্যন্তই।